নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, ওয়াকফ সংশোধনী বিলের প্রতিবাদে মুর্শিদাবাদ জ্বলছে, বিক্ষোভ হচ্ছে সুতি, শমশেরগঞ্জ এবং ধুলিয়ানায়। আমরা দেখেছি হিন্দুদের বাড়িঘর টার্গেট করে, দোকানপাট টার্গেট করে হামলা, লুটতরাজ, অগ্নিসংযোগ কত কিছু করছে। আমরা দেখেছি এক পিতা পুত্রকে গলা কেটে শান্তির ছেলেরা হত্যা করেছে। তাহলে এই যে মুর্শিদাবাদ যে জ্বলছে, মুর্শিদাবাদে যেই আতঙ্ক তৈরি করা হয়েছে, সেটা কি নিছকই ওয়াকফ সংশোধনী বিলের বিরোধিতা, নাকি হিন্দুদেরকে সেইখান থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার একটি বিশাল পরিকল্পনা? এটা একটা মহা পরিকল্পনা নিশ্চিত করেই বোঝা যায়, এবং এতে বিভিন্ন মারফতে যেই তথ্য বেরিয়ে আসছে সেটা খুবই চাঞ্চল্যকর। সেই এলাকার অনেকটা অংশ জুড়ে এখনও ভারত কাঁটাতারের বেড়া নির্মাণ করতে পারেনি, অর্থাৎ ভারতের অপর অংশে বাংলাদেশের যেই অংশটা, সেটা হলো চাঁপাইনবাবগঞ্জ। সেইখানে ইসলামিক রেডিক্যাল যারা আছে তাদের আতুরঘর বলা চলে, কুকুন অফ টেরর বলা চলে সেই চাঁপাইনবাবগঞ্জ। সেইখান থেকে ক্রস বর্ডার টেরোরিজম বিভিন্ন সেল মুর্শিদাবাদে স্থিত হয়েছে, এবং যখনই সেই সেলের ওপর নজরদারি আসে তখনই তারা বর্ডার ক্রস করে চাঁপাইনবাবগঞ্জ চলে আসে। কিন্তু এইবার এই ওয়াকফ সংশোধনী বিল নিয়ে যেই বিক্ষোভটা শুরু হয়েছে, এটা সম্পূর্ণভাবে এইখানকার যেই টেরর সেলের যেই লোকজন আছে এপার বাংলায়, অর্থাৎ বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ এলাকায়, সেইখান থেকে তারা গিয়ে এই অঘটনগুলি ঘটিয়েছে। এবং সেইখানে অলরেডি ভারতেও তারা ভারতীয় সেজেছে, অনুপ্রবেশকারী অনেক আছে যারা আদতে ভারতীয় নয়, তারা বিভিন্ন সুবিধা নিয়ে আর কি বিভিন্ন চ্যানেলে তাদের ভোটার কার্ড বা তাদের প্যান কার্ড বা তাদের আধার কার্ড, এমনকি সিটিজেনশিপও নিয়েছে ভারতের। সুতরাং তারা এই জিহাদিরা সেইখানে স্থিত হয়েছে, এবং যখনই সুযোগ পায় তখনই তারা অনিষ্ট করে, এবং সেই অনিষ্ট করে তারা আবার চাঁপাইনবাবগঞ্জে ফিরে আসে। ভোটের সময় তারা সেইখানে গিয়ে ভোট দেয়, তারপরে আবার ফিরে আসে যখন যেটা করলে সুবিধা হয়। তো আমরা দেখেছি যে এই সুদূর প্রসারী হিন্দু নিধনের যে একটা ষড়যন্ত্র, আপনি ওয়াকফ বিল সংশোধনীর বিরুদ্ধে আপনার বিক্ষোভ করবেন, নিয়মতান্ত্রিক বিক্ষোভ করবেন, তাহলে হিন্দুদের বাড়িঘর, দোকানপাট, লুটতরাজ বা হামলা কেন হিন্দুদের ওপর, বা তাদেরকে অগ্নিসংযোগ, বাড়িঘরে আগুন লাগিয়ে দেওয়া, দোকানপাট লুট করা, এমনকি গলা কেটে হত্যা করা কেন? এর জেরে হাজার হাজার হিন্দু পরিবার তারা বাস্তুচ্যুত হয়েছে, তারা মুর্শিদাবাদ ছেড়ে অন্য কোথাও চলে গেছে। এদিকে আমরা দেখেছি যে রাজ্যের প্রশাসন তারা সবসময়ই বলে আসছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, তারা টেক কেয়ার করতেছে, এইখানে উস্কানি দেওয়া হচ্ছে, এইখানে গুজব ছড়ানো হচ্ছে। এই সমস্ত মমতা ব্যানার্জির এবং তার বসংবদ যেই পুলিশ, এরা পুলিশ না, আমি বলবো যে এগুলি মমতা ব্যানার্জির লাঠিয়াল। কারণ পুলিশ যদি প্রপার পুলিশিং করে তাহলে তারা সংবিধান আইন মেনে যাদেরকে ধরা প্রয়োজন তাদেরকে ধরবে, যেখানে ভালনারেবিলিটি আছে সেইখানে তারা প্রোটেকশন দেবে। কিন্তু সেটা না করে তারা ওই কিডস গ্লাভস দিয়ে আর কি মানে
পিঠ বুলিয়ে তারা চেষ্টা করতেছে এই সমস্যাটার সমাধান করতে। তো তার পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি যখন হিন্দুরা ব্যাপক হারে এলাকা ত্যাগ করতেছে, মারধরের শিকার হচ্ছে, নির্যাতনের শিকার হচ্ছে, তখন বিজেপির যেই নেতা, বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী, তিনি হাইকোর্টে গেলেন। হাইকোর্টে সেইখানে তিনি আর্জি জানিয়েছেন যাতে কেন্দ্রীয় ফোর্স নামানো হয়। কিন্তু সেইখানেও আমরা দেখেছি পশ্চিমবঙ্গ সরকারের বিরোধিতা। তারা বলেছে যে কেন্দ্রীয় ফোর্সের দরকার নাই। কিন্তু কেন? একটা জনগোষ্ঠীকে রক্ষা করার জন্য যেইখানে রাজ্য সরকার হিমশিম খাচ্ছে, রক্ষা করতে পারে নাই, মানুষ মারা গেছে, ঘরবাড়ি পুড়েছে, তারপরেও সরকার কি করে বলে নিয়ন্ত্রণে আছে পরিস্থিতি। নিয়ন্ত্রণের বাইরে তো অটোমেটিকলি আমরা এই নিয়ন্ত্রণের বাইরে বলেই তো দোকানপাট ভাঙচুর হচ্ছে, দোকানপাট পুড়ছে, বাড়িঘর পুড়ছে, মানুষ এলাকা ছেড়ে চলে যাচ্ছে, মুর্শিদাবাদ ছেড়ে চলে যাচ্ছে, মানুষকে গলা কেটে হত্যা করা হয়েছে। এগুলি কিন্তু সব কিছুই ইঙ্গিত দেয় যে পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে নাই, বা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে, যদি সরকার সেইটাকে নিয়ন্ত্রণ মনে করে যে শান্তির ছেলেরা যা করবে সেইটাই নিয়ন্ত্রণ, অর্থাৎ তাদের নিয়ন্ত্রণে আছে। They are facilitating, government is condoning this attack এবং helping in a way facilitating this kind of attack against the Hindus. And it is very sad, High Court এই সরকারের বক্তব্য গ্রহণ করে নাই এবং তারা বলেছে যে ওকে, সো তারা হাইকোর্ট বলেছে যে সমস্যাটা কি, এখানে যদি কেন্দ্রীয় বাহিনী এসে রাজ্য পুলিশের সাথে কাজ করে, সহযোগিতা করে, তাহলে প্রবলেমটা কি? তাহলে এক্সকিউজ মি, এবং তারা শেষ পর্যন্ত মানে কোর্টের নির্দেশ তো তাদেরকে মানতে হবেই। তো এখন কেন্দ্রীয় বাহিনী এসেছে 15 ব্যাটালিয়ন এবং তারা বিভিন্ন জায়গায় টহল দিচ্ছে। পরিস্থিতি এখনও থমথমে আছে, কিন্তু এই পরিস্থিতিটা এই পর্যায়ে গেল কেন, সেই জিনিসটাকে আমরা ভেবে দেখেছি? এগুলি অনেকগুলি কারণ থাকতে পারে। এইখানে এই যে দেখেন, ভারতের পার্লামেন্টে একটা আইন পাশ হয়েছে এবং সেটা লোকসভায় পাশ হয়েছে এবং রাজ্যসভায় পাশ হয়েছে এবং সর্বশেষে রাষ্ট্রপতির অনুমোদনও মিলেছে। তো সেই জিনিসটাকে টোটালি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছে যে এই আইন তো আমরা মানি না, এই আইন তো আমার রাজ্যে কার্যকর হবে না। তো তিনি কি সংবিধান মানেন না? তিনি কি সাংবিধানিক পদাধিকারী একজন ব্যক্তি না? তাহলে সাংবিধানিক পদাধিকারী একজন ব্যক্তি কি করে বলেন যে এই আইন এই রাজ্যে কার্যকর হবে না, এই আইন আমি মানি না? এটা তো রাষ্ট্রদ্রোহিতা, নিশ্চিতভাবেই রাষ্ট্রদ্রোহিতা, এবং এইগুলি উস্কানিমূলক। কিন্তু এই শান্তির ছেলেদেরকে এই সমস্ত কথাবার্তা বলে উস্কানি দেওয়া, আমি বুঝি না। শুধু এইবারই না, এর আগেও বহুবার তিনি বলেছেন যে আমি মানি না, আমি মানব না। সিএ এর ক্ষেত্রেও বলেছেন আমি মানি না, মানব না। কিন্তু কেন্দ্রীয় সরকার আসলেই কি, ভারতের কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের চেয়ে অনেক দুর্বল? কি করে রাষ্ট্রবিরোধী, সংবিধান বিরোধী একটি বক্তব্য দিতে পারে মানুষ? আই জাস্ট ডোন্ট আন্ডারস্ট্যান্ড। মানুষ পশ্চিমবঙ্গে প্রপারলি ভোট দিতে পারে না, আবার ভোট দিলেও সেই ভোটটা গণনা যে সঠিকভাবে হয় সেটাও কিন্তু ঠিক না। কিন্তু নাগরিকের অধিকার রক্ষার দায়িত্ব কি ভারত সরকারের নাই? একটা নাগরিককে যদি রাজ্য সরকার যদি রাজনৈতিক কারণেই হোক, ধর্মীয় কারণেই হোক, বা যে কোনো কারণেই হোক, একটি রাজ্য সরকার বা রাজ্যে একটি জনগোষ্ঠী বা কিছু নাগরিক নির্যাতিত হয়, নিপীড়নের শিকার হয়, সেখানে রাজ্য সরকার তাকে নিরাপত্তা দিচ্ছে না বা তার কোনো বিহিত করতেছে না, সেই ক্ষেত্রে ভারতীয় নাগরিকের প্রতি ভারতের কেন্দ্রীয় সরকারের কি বিন্দুমাত্র দায়িত্ব নাই? সিভিল রাইটস রক্ষার দায়িত্ব কি কেন্দ্রীয় সরকারের না? নাগরিকের ভোটাধিকার রক্ষা করা কি কেন্দ্রীয় সরকারের দায়িত্ব না?
নাগরিকের বিচার পাওয়ার অধিকার যখন লঙ্ঘিত হয় তখন কি কেন্দ্রীয় সরকারের এটা দায়িত্বের মধ্যে পড়ে না? আমরা দেখেছি দীর্ঘদিন ধরে এই যে এসএসসি যেই শিক্ষক নিয়োগের যেই দুর্নীতিটা, এই দুর্নীতি নিয়েও যেন কেমন কেন্দ্রীয় সরকার যেমন একটা হাত বাঁধা। এখানে রাজ্য সরকার নানান রকম কারসাজি করে ভানুমতির খেলা খেলে তারা এই লিগালকে ইলিগাল বানিয়েছে, মানে যারা নাকি যোগ্যকে অযোগ্য বানিয়েছে, অযোগ্যকে যোগ্য বানিয়েছে। এটা তো একটা আজকে না হয় তারা বলতেছে যে তাদের ওএমআর শিট নাই, এই নাই সেই নাই, কিন্তু যখন ঘটনাটি ঘটেছে আরও 5-7 বছর আগে, এটা তো তখন ফ্রেশ কেস ছিল, তখন ডকুমেন্টগুলি হারিয়ে যায় কি করে? এই জিনিসগুলি মানে তারপরে এই যে যারা চাকরি বঞ্চিত হচ্ছে যোগ্যতা থাকা সত্ত্বেও, তাদেরও তো একটা অধিকার আছে, তাদের অধিকার রক্ষার জন্য তো সরকার এগিয়ে আসতে পারে। সরকার কি করেছে, সব মানে হাইকোর্ট সুপ্রিম কোর্টে যে সব চাকরি বাতিল করে দিয়েছে, বুঝলাম, কিন্তু এতে করে কি হচ্ছে? যোগ্যদেরকে কি শাস্তি দেওয়া হচ্ছে না? আর অযোগ্যরা তো অযোগ্যই, তাদের চাকরি যাবারই কথা। তাহলে এই অযোগ্যরা কিন্তু চাকরি চলে গেছে, যোগ্যরাও চাকরি চলে গেছে। অর্থাৎ অযোগ্যদের এই যে ঘুষ দিয়ে, খালি খাতা দিয়ে যে তারা চাকরি নিয়েছে, এর জন্য কোনো শাস্তি হচ্ছে না, বা এতে যারা নাকি জড়িত ছিল তাদেরকে কোনো কিন্তু শাস্তি দেওয়া হচ্ছে না। শাস্তি দিতেছে যাদেরকে আমরা সামনে দেখতেছি, কিন্তু ভিতরের যে রাঘব বোয়াল এখানে জড়িত আছে তাদেরকে শাস্তির আওতায় আনা হচ্ছে না। মানে এটা দিয়ে কি মেসেজ দেওয়া হচ্ছে জনগণকে? এই যে মুর্শিদাবাদে আজকে এরকম এর আগেও আমরা দেখেছি, ভোটের পরে, লোকসভা নির্বাচনের পরে, বিধানসভা নির্বাচনের পরে যারা বিজেপিকে ভোট দিত বা যারা তৃণমূলের বিরুদ্ধে, তাদেরকে বাড়িছাড়া করেছে, তাদের হাত পা ভেঙে ফেলা হয়েছে, তাদেরকে মেরে ফেলা হয়েছে। এরকম বহু ঘটনা আছে এবং হাজারে হাজারে মানুষ আসাম বা উড়িষ্যাতে চলে গেছে। আমরা ইন্টারনালি যেই হিন্দু সমাজ যারা আছে নির্যাতিত, নিপীড়িত, তারা যে দাঁড়াবে, প্রতিবাদ করবে, সেই প্রতিবাদটা আমরা দেখি নাই। আমরা বুঝে গেছি যে কেন্দ্রীয় সরকার মানে ওদের পক্ষে কিছু করা সম্ভব না, দে আর ভেরি উইক। কিন্তু পশ্চিমবঙ্গের জনগণ এখনও তো হিন্দু মেজরিটি, তারা কি করতেছে? তাদের কোনো মানে হেলদোল নাই। আমরা দেখছি না এখানে বিক্ষোভ করতেছে, বিক্ষোভ করে শান্তির ছেলেরা ভাঙচুর করতেছে, জ্বালাও পোড়াও করতেছে, লুটপাট করতেছে, মেয়েদেরকে শ্লীলতাহানি করতেছে, কিন্তু এই অত্যাচারের বিপক্ষে তো আমরা কোনো প্রতিবাদ দেখতেছি না, আমরা তো কোনো বিক্ষোভ দেখতেছি না। অথচ এই পশ্চিমবঙ্গেও, ভারতবর্ষে তো অবশ্যই পশ্চিমবঙ্গেও হিন্দুরা মেজরিটি, তারা এলাকা ছেড়ে চলে যাচ্ছে, বাড়িঘর ফেলে চলে যাচ্ছে, সেই মানে নিজ দেশ থেকে নিজ দেশে তারা পরবাসী হচ্ছে, নিজ দেশের নিজের বাড়িঘর ফেলে তারা চলে যাচ্ছে। ওয়াই? তাদের মেরুদণ্ড কি এতই বাঁকা হয়ে গেছে? তারা কি এতটাই মেরুদণ্ডহীন? আমি তো বলবো যে হিন্দুরা, এই যে হিন্দুদেরকে যে মালাউন বলে, তারা তো সত্যিকার অর্থেই মালাউন, তারা সত্যিকার অর্থেই মেরুদণ্ডহীন। ডোন্ট মাইন্ড, আমি ওই যে মালাউন বলাতে আপনারা মাইন্ড করেন না, বাট তা না হইলে আমরা কি পাল্টা প্রতিবাদ দেখেছি? আমরা কি পাল্টা অ্যাকশন দেখেছি? আমরা কি অন্তত অ্যাকশন, আমি বলবো না যে আপনারা মারধর করেন গিয়ে, আপনারা প্রতিরোধ তো গড়ে তুলতে পারেন। আমরা কি সেই প্রতিরোধটা দেখেছি? প্রতিরোধটা আমরা দেখিনি। কারণ এই পশ্চিমবঙ্গের মানুষ, আমি যখনই এগুলি নিয়ে কথা বলি তখনই আমারে বলে যে আপনি পশ্চিমবঙ্গ সম্পর্কে না জেনে কথা বলবেন না, এই বলবেন না, সেই বলবেন না। আর কি জানার আছে পশ্চিমবঙ্গ সম্পর্কে? পশ্চিমবঙ্গের মানুষের কি আদৌ মান সম্মান, রাগ, ক্ষোভ এগুলো আছে?
আত্মসম্মান আছে? আত্মসম্মান থাকলে এই তৃণমূল আবার পাশ করবে, বিপুল ভোটে পাশ করবে, মায়ের খাবার পরেও তাদেরকে ভোট দেবে। ওয়াই? আপনার নারী, আপনার স্ত্রী কন্যাদেরকে নিরাপত্তা নিয়ে আপনি হিমশিম খাচ্ছেন, এবং এই সরকার সম্পূর্ণ এই দুধেল গাইদেরকে প্রোটেকশন দিয়ে আপনাদের জীবনকে মানে ত্রস্ত করে রেখেছে। তারপরেও দিন শেষে আপনি এই সরকারকেই ভোট দেবেন। তাহলে কি বলা যায়? এই যে দাসত্ববোধ আমরা দেখেছি, এই দাসত্ববোধটা বদ্ধমূল পশ্চিমবঙ্গের হিন্দুদের মধ্যে রয়ে গেছে। সেই 1947 সালে কংগ্রেস কংগ্রেস এবং মহাত্মা গান্ধী এরা যেই একটা ট্রিকবাজি করেছে, হিন্দুদেরকে যেই দাসত্বের শৃঙ্খলে বেঁধে রেখে গেছে, সেই দাসত্বের শৃঙ্খল থেকে হিন্দুরা এখনো বেরোতে পারেনি। দেশ ভাগ হয়েছে। কিভাবে ভাগ হয়েছে? ধর্মের ভিত্তিতে। তারপরে কি হলো? ধর্মের ভিত্তিতে দেশ ভাগ করে তারা পাকিস্তান এবং বাংলাদেশ দিয়ে দিল মুসলমানদেরকে। তো হিন্দুদেরকে কি দিল? হিন্দুরা এই দেশভাগের কারণে হিন্দুরা কি পেয়েছে? কোনো দেশ পেয়েছে? তাহলে কিসের ভাগ? হিন্দুরা তো ভাগে কিছু পায় নাই। তো সেই মাঝে মধ্যে আমি দেখি যে ওই ভাগাভাগি করে আর কি। তো ভাগাভাগি করে মানে যারা ঠগ আছে আর কি, তারা ঠগেরা তাদের ভাগটা ঠিকই নিয়ে নেয়, কিন্তু ওই আরেকজনের ভাগে কিছুই পায় না। তো এটা এই 47-এর যেই দেশ ভাগটা হয়েছে, এটা কিসের ভিত্তিতে ভাগ হয়েছে? সেই ভাগের অপর পক্ষ, এক পক্ষ আমরা দেখতেছি তারা ভাগ পেয়েছে, আরেক পক্ষের সেই ভাগটা কোথায়? নাই। এই যে প্রতারণার শিকার হয়েছে, এই যে ধূর্তামের শিকার হয়েছে, এই যে দাসত্বের শৃঙ্খল পরিয়ে দেওয়া হয়েছে 47-এ, এরপর থেকে কি এই হিন্দুরা, বিশেষ করে বাঙালি হিন্দুরা, সেই দাসত্বের শৃঙ্খল থেকে বের হতে পেরেছে? আমার তো মনে হয় না। আমি এই জন্যই বলছি যে এগুলো হিন্দুরা আসলেই মালাউন। চিন্তা করে দেখেন যে এখনও তো আরেক ভাগ হওয়ার সময় হয়ে গেছে, এবং সেই ভাগেও বলা হবে যে এই যে মুর্শিদাবাদ, মালদহ এই এলাকাগুলিতে বলা হবে যে আমরা তো ওদের সাথে থাকতে পারবো না, আমাদেরকে ভাগ করে দাও। ওকে, ভাগ আর করা যাবে না। ওই ভাগ মানে কি? আপনাদেরকে বিতরণ করা হবে, হিন্দুদেরকে সেইখান থেকে বিতরণ করে তারা সেই জায়গাটা পুরাপুরি নিয়ে নেবে। তার মানে ভারত 3 ভাগ হয়ে, মানে 1 ভাগ সবার জন্য আর 3 ভাগ তারা আলাদা আলাদা হয়ে গেছে। তো এইভাবেই ভাগ হইতে থাকবে, অনবরত হইতে থাকবে। বিকজ হিন্দুদের গাটস নাই, হিন্দুদের তাদের ওই দাসত্বের শৃঙ্খল ছিন্ন করার ক্ষমতা হিন্দুদের নাই। তা না হলে এইখানে হিন্দুরা মেজরিটি, পশ্চিমবঙ্গে হিন্দুরা মেজরিটি, অ্যান্টি হিন্দু একটি পার্টি, একটি না, এর বারবারই অ্যান্টি হিন্দু দলগুলি কিন্তু এই পশ্চিমবঙ্গে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে বছরের পর বছর, যুগের পর যুগ ধরে। হাউ ইজ ইট পসিবল? তাই না? তো এই জন্যই আমি বলবো যে এখনও যাদের মধ্যে বিবেক আছে, যাদের মধ্যে সাহস আছে, যারা তাদের পরিবারকে ভালোবাসে, যারা তাদের দেশকে ভালোবাসে, যারা তাদের সমাজকে ভালোবাসে, রুখে দাঁড়ানোর সময়, প্রতিবাদ করার সময়, অন্তত আমি বলবো না যে সহিংসতা করেন, বাট প্রতিরোধ তো করা যায় নিজের জান বাঁচানোর জন্য। সেটা লিগাল, সেলফ ডিফেন্সে আপনি যদি করেন কিছু, নিজের জীবন রক্ষার জন্য যদি আপনি কোনো অবস্থান নেন, কোনো ব্যবস্থা নেন, দ্যাট ইজ লিগাল, ইউ শুড ডু ইট। আমি ভাবতে শিহরিত হই যে এই একটা হিন্দুস্তানে, ভারতের মতো একটা দেশে হিন্দুরা তাদের ঘর বাড়ি ছেড়ে চলে যেতে হয়, 1 বার নয়, 2 বার নয়, বারবার তাদেরকে চলে যেতে হয়। সো স্যাড। তো দর্শক, এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। নমস্কার।